বলবা যে হাজার মানুষের চাকরি খাইয়ে দিতে পারো, তাই না? ঢাকার চেয়ে ঢাকার বাইরের স্টুডেন্টদের ডিটারমিনেশনটা বেশি থাকে। ঢাকায় আসতে হবে কিনা কোচিং করার জন্য, হয়তো গোল্ডেন এগুলো চাইলেও তুমি পাই না গেল। উদ্ভাস যে এতগুলো ব্রাঞ্চ করছে, এটা কিন্তু উদ্ভাসের জন্য আরো কম প্রফিটেবল। একটা ছবি ভাইরাল হয়েছে যে মেট্রো রেলে বসে নটর ডেমের স্টুডেন্ট পড়তেছে, ওর হাতে কি আছে? উদ্ভাসের কনসেপ্ট বই বা কেরালার টেক্সট আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা একটা বিশেষ আড্ডার মধ্যে আছি। আড্ডাটা হচ্ছে যে এই বছরের 2023-এর যে ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে ভর্তি পরীক্ষায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে যে তিনজন আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রতীক আছে, প্রতীক রসুল, ও হচ্ছে প্রথম হয়েছে, নটরডেম কলেজের স্টুডেন্ট ছিল। হাবিবুল্লাহ, একে আপনারা আরেকটা ভিডিওতেও নিশ্চয়ই দেখেছেন বা দেখবেন। ও হচ্ছে বুয়েটও সেকেন্ড, ঢাকা ভার্সিটিও সেকেন্ড, ওর অবস্থান মাঝখানে। আর আছে শাহরিয়ার শুভ, সেও নটরডেম কলেজের এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তৃতীয় হয়েছে। আর সাথে আছে আসিরও প্রথম। আসির হচ্ছে 2021 সালে বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিল, এখন ও বুয়েটের চলমান স্টুডেন্ট। আর সেই সাথে উদ্ভাসের শিক্ষক তো বটে। ওদের তো তুমি ক্লাস নিছো না? জি ভাই, ওদের ক্লাস নেওয়া হয়েছে। আর আমার পরিচয় দেওয়া হয়নি, আমার নাম মাহমুদুল হাসান সোহাগ, আমি এই শিক্ষা পরিবারের একজন খেদমতকারী হিসেবে আছি আর কি। তো আমরা আজকে ডিসকাশনটা খুবই আড্ডা মোডেই রাখতে চাই, যদিও প্রতীকের চেহারা খুব সিরিয়াস। ভয় পাচ্ছে ভাই, রেকর্ড কি আসলেই হচ্ছে? আচ্ছা, তো আমরা তাহলে প্রতিক্রিয়া দিয়ে শুরু করি, তাই না? জি ভাই। ইন জেনারেল সহজ প্রশ্ন করলে ভালো হয় নাকি না জটিল প্রশ্ন? না সহজ। একটা সহজ প্রশ্নের নাম বলো, কি কোন প্রশ্নটা সহজ? আমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? প্রতীক রসুল। তারপরে একটা সহজ প্রশ্ন বলো। আমি এখন কোন ক্লাসে পড়ি? তুমি কোন ক্লাসে পড়ো? মনে হয় 13। 13 নামে কি কোনো ক্লাস আছে? মনে হয় বললাম সেই। আচ্ছা, ওকে, তাহলে তো সহজ প্রশ্ন হয় নাই। মানে সহজ প্রশ্ন মানে তুমি কনফিডেন্টলি বলতে পারার কথা, প্রশ্নটা জটিল হয়ে গেছে। এরপর একটা সহজ প্রশ্ন বলো। আজকে সকালে কি আচ্ছা, ঠিক আছে, আমরা একটু মজা করলাম। বাট এখানে ইন্টারেস্টিং জিনিস, তিনজনই একই কলেজ, নটরডেম কলেজের স্টুডেন্ট, তাই না? সেদিক থেকে তোমাদের মধ্যে কি বিশেষ কোনো তৈরি হচ্ছে, মানে অনুভূতি বা এরকম কিছু নটরডেমিয়ান হিসেবে, নাকি না এটা তুমি ডিফারেন্স? হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে ভালো অনুভূতি হচ্ছে যে আমার সহপাঠীরাই। খারাপ অনুভূতি হওয়া উচিত না, সবগুলো তোমরাই নিয়ে নিলা, বাকি কাউরে কিছু দিলা না। কোন গ্রুপে ছিল? প্রতীক তো গ্রুপ 15 এ। আচ্ছা, তুমি তো ইংলিশ ভার্সনে তাহলে। আচ্ছা, আমি গ্রুপ 1 এ ছিলাম। আমি গ্রুপ 3 তে ছিলাম। আচ্ছা, তোমাদের যে ইংলিশ ভার্সনে তুমি তো ছিলা, তাহলে ঢাকা বিজোগ, তাই না? 1, 3, 15। আচ্ছা, আমাদের নটরডেম হচ্ছে গ্রুপ 15 আর 16, যে দুটো গ্রুপ ইংলিশ ভার্সন। তো যেটা হয় যে ডিউতে তো তোমাদের হচ্ছে শুরুতে হচ্ছে বাংলা কোশ্চেনটা থাকে, দেন সাথে হচ্ছে ইংলিশ কোশ্চেনটা থাকে। তো আমি ইংলিশ ভার্সনে অনেক স্টুডেন্টকে হচ্ছে বলতে শুনি যে ভাই, ওই শুরুতে বাংলা থাকে আর পেছন থেকে ইংলিশ শুরু হতে আমাদের জন্য একটু কেমন লাগে। অন্য কোশ্চেনে তো দেখা যায় শুরুতেই হয়তো ইংলিশটা দেওয়া থাকে, বহু ভাষা যখন পরীক্ষাতে ইংলিশটা দেওয়া থাকে। তো এইটার কি তোমার কাছে কোনো সমস্যা মনে হয়েছে কিনা? না, আমার কাছে পার্সোনালি সমস্যা মনে হয় নাই। আচ্ছা, বাট অনেকের কাছে মনে হতে পারে, এটা ঠিক। অনেক সময় কিন্তু ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা লাকি ডিউ পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে, ইন সেন্স যে অনেক সময় দেখা যায় যে ডিউ পরীক্ষার বাংলা কোশ্চেনটা ডাটা মিসিং থাকে, কোথায় ঠিক থাকে ইংলিশে ঠিক থাকে। কারণ দেখা যায় অনেক কোশ্চেন আবার এরকম হয় যে ইংলিশ থেকে তো বঙ্গানুবাদ করা হয়েছে, মিনিংটা ডিসটর্টেড হয়ে গেছে। তো তখন বাংলা ভার্সনের স্টুডেন্টরা ঝামেলা করে, এটা কি চাইছে আসলে, কারণ ওর মাথায় হচ্ছে কম্পেয়ার করে হচ্ছে বাংলা প্রশ্নের সাথে। তো তখন হচ্ছে মিলাইতে কষ্ট, আর যে ইংলিশ ভাষা দেখা মাত্রই চট করে ধরে ফেলে। কিছু যেমন সুবিধা আছে, আবার কিছু হচ্ছে অসুবিধাও আছে। তুমি কি এটার মধ্যে বলতে চাচ্ছ যে প্রতীক এই অ্যাডভান্টেজ নিয়ে ফার্স্ট হয়েছে? আচ্ছা, তাহলে আমি প্রথম প্রশ্ন যেটা সবাই করে সেটা হচ্ছে অনুভূতি কেমন? অনুভূতি তো ভালো, অনুভূতি কি খারাপ হওয়ার কথা? ভালোই হওয়ার কথা না, যদিও সেকেন্ড থার্ড তাদের অনুভূতি একটু খারাপ হইতে পারে, ফার্স্ট কেন হইতে পারলাম না, তাই না? শুভ, এরকম কি আছে তোমার? তাই না? তুমি কত হইতে চাইছিলা? এত বেশি এক্সপেকটেশন ছিল না। না? আচ্ছা, আবার হাবিবুল্লাহর তো ছিল, বিকজ তুমি তো অনেক সিরিয়াস, সবাই জানে তুমি অ্যাডভান্স কোচিং করছো, তাই না? তোমার কি ফ্রাস্ট্রেশন আসছিল নাকি? ভাই, রেজাল্টের জন্য ফ্রাস্ট্রেশন ছিল না, তবে অ্যাডমিশনের প্রিপারেশন ফেজে ফ্রাস্ট্রেশন অবশ্যই ছিল, কারণ এক্সপেকটেশনের প্রেশারটা আমাকে অনেক বেশি প্যারা দিয়েছে। আর রেজাল্টের কথা বললে ভাই, বুয়েটে
আশা করে রেখেছিলাম মোটামুটি ভালোই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমার আসলে সাধারণত এটা জানা কথা যে বায়োলজি দেখালে হয়তো বা রিটেনের নাম্বারটা একটু বেশি পাওয়া যায় কিংবা একটু ভালো পরীক্ষা দেওয়া যায়। আমার বায়োলজি একেবারেই প্রিপারেশন ছিল না, আমি ইংলিশ অ্যান্সার করেছিলাম। সো আমি হচ্ছে বেশ টেন্স ছিলাম, কিংবা হচ্ছে মানে আশাই ছিল না যে এত ভালো করবো। হ্যাঁ সো সব মিলিয়ে মানে ডিউ রেজাল্ট আমার কাছে একটা সারপ্রাইজের মতোই ছিল। ও সেটা বরং তোমার একটা এক্সপেকটেশন surprise। যে ভালো না। জি। আর প্রতীক তুমি কি এক্সপেক্ট করছিলা? কিছু এক্সপেক্ট করি না আসলে, আমি পরীক্ষা দিয়ে চলে আসছি শেষ। প্রতীক একটা ইন্টারেস্টিং কেস, মানে যখন result সে দেয়। জগৎ দুনিয়া থেকে বিচ্ছিন্ন, মানে নির্বাণ প্রাপ্ত না। রেজাল্ট দিচ্ছে মনে হয় দুপুর 3:30টার দিকে, আমি তখন ঘুমাচ্ছি। আচ্ছা। ফোন দিয়ে একজন বলছে যে এই অবস্থা, মানে বের হয়ে দৌড় দিয়ে গেছে, আমি বুঝি নাই কিছু আসলে। আচ্ছা, বাট তোমার এমনি স্কুল কলেজের রেজাল্ট বা কেমন ছিল? সবসময় কি ফার্স্ট টাইপের ছিল নাকি? না ফার্স্ট না, বেটার দেন অ্যাভারেজ বলা যায়, অ্যাভারেজের চেয়ে একটু ভালো আর কি। তাই মানে নরমাল রোল টোল কেমন থাকতো? আমাদের রোল সিস্টেম ছিল না। জি। বেটার দেন এভারেজ থেকে তাহলে তোমার এই যে ডিইউতে এত ভালো রেজাল্ট, হুম। এটা কি তোমার কারণটা কি মনে করো যে তুমি বেটার দেন এভারেজ থেকে তুমি বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ মোস্ট প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটির সবচেয়ে প্রেস্টিজিয়াস রেজাল্ট করছো? সো এটা কিভাবে হলো? কিভাবে হলো, একদম ফার্স্ট হওয়া তো বলা যায় না। ধরেন একটু টপের দিকে যেতে গেলে ধরেন মেধা লাগে, পরিশ্রম লাগে, সবই লাগে, এইসব আমার আছে, দিলাম। ধরেন আমি টপ 100 এর মধ্যে আসলাম, ওই পর্যায়ে যে কেমন একটা র্যান্ডম অ্যারেঞ্জমেন্টের মতো একটা ঘটনা হয়। তো এখন একদম ফার্স্টে গেলে বলবো আল্লাহর রহমত, ভাগ্য ভালো ছিল, এটাই। আর এমনি তো একদম ফার্স্ট এটা ইনশিওর করা যায় না যে মেধার পরিশ্রম দিয়ে ধরেন আপনি টপের যে যেটা বললাম একটা সার্কেলের হ্যাঁ মধ্যে আসতে ডেফিনেটলি পারেন। বটে, তত বটে তো সব ওই নির্দিষ্ট পজিশনটা আলটিমেটলি যে ভাগ্য বলেন, আল্লাহর রহমত বলেন, যেটা বলেন, ওইটা। ডেফিনেটলি। আর তোমার অ্যাডমিশনের যে সময় যে টেস্ট গুলোতে, ওগুলোতে তোমার পজিশন কেমন ছিল? ওগুলাতে একটু ছিল, ওগুলো তো যে একদম আপডাউনের মধ্যে ছিল। জি। তা ঠিক আছে, এটা তাহলে একটা ইন্সপিরেশন অনেকের জন্য হইতে পারে যে সব সময় ফার্স্ট টপার হইতেই হয়। হ্যাঁ, ওটা ভাগ্য বলতে আরেকটা ব্যাপার আছে। ধরেন আমি সব জিনিস পারি, কিছু জিনিস ভালো পারি, কিছু জিনিস খারাপ পারি। তো ভাগ্যক্রমে যেটা ভালো পারি চলে আসছে একটা পরীক্ষায়, ওটাতে র্যাঙ্ক বেশি ছিল। ধরেন একটাই খারাপ পারি, আরেকজন ওইটা ভালো পারে, ও বেশি গেছে, এরকম ঘটনা ঘটে। লট অফ ফ্যাক্টরস আর দেয়ার। জি, জি। যেমন যা পরীক্ষার দিনে তুমি একটু অসুস্থ হয়ে গেছো, হ্যাঁ, বা যা রাস্তায় গিয়ে জ্যাম হয়েছে, ওই টেনশন যেটা হয়েছে, ওই টেনশন নিউট্রালাইজ করতে করতে পরীক্ষা 20 মিনিট চলে গেছে। লট অফ ফ্যাক্টরস। এখানে আরেকটা জিনিস আছে যে ওর কথা শুনে যেটা মনে হলো, ওর উপর প্রেশারটা আমার কাছে মনে হয় কম ছিল, বা এক্সপেকটেশনের প্রেশারটা, বা ও নিজেও যে এইভাবে হয়তো চিন্তা ভাবনা করে, এটা ওর জন্য পরীক্ষার হলে প্রেশার হ্যান্ডেল করাটাকে অনেক বেশি ইজি করে দিছে আমার কাছে মনে হয়। ও যেইভাবে হচ্ছে চিন্তা একটু ভাবনা ড্যাম কেয়ার টাইপ, হ্যাঁ চুলের স্টাইল থেকে বোঝা যাচ্ছে। আচ্ছা, তোমার এই চুলের স্টাইল নিয়ে প্রশ্ন করি, এটা সহজ প্রশ্ন হবে তাই না? জি, জি, তুমি এই যে স্টাইল, এটা কোথা থেকে নিলা এই চুলের স্টাইল? এটা স্টাইল তো করি না যে ঘুম থেকে উঠলে এরকম হয়ে যায়, মানে কাটার টাইম পাও না এই জন্য এরকম হয়ে গেছে নাকি? না কাটি না। আচ্ছা, তোমাকে ফুটবল টুটবল দেখা হয়? বেলজিয়ামের একজন ফুটবলার ছিল, নাম ছিল মারওয়ান ফেলাইনি। ওনার চুলের স্টাইল সেম টু সেম তোমার মতো ছিল, আচ্ছা, বিশ্বকাপ খেলছিল। নামটা মনে পড়ছে কিন্তু চেহারাটা মনে নেই। আচ্ছা, একদম সেম টু সেম, তুমি সার্চ দিয়ে দেখো। ঠিক আছে, তাহলে একসাথে হাবিবুল্লাহ এবং শুভর ক্ষেত্রেও জানতে চাই। হাবিবুল্লাহ তো যেহেতু আমরা বুয়েটের ইয়েতে ওর আর্লি স্টেজের পড়ালেখা নিয়ে জানছি, ওই কোশ্চেন ওকে আমরা এখন স্কিপ করতে পারি। বাট শুভর জন্য সেই প্রশ্নটা, যে তোমার আর্লি ক্যারিয়ারের যে পড়ালেখাটা, ওটা কেমন ছিল? কেমন রেজাল্ট? মোটামুটি ভালোই ছিল আর কি, 1 2 3 এরকম থাকতো। তোমার বাড়ি তো রংপুরে? জি ভাই। রংপুর বাহে, তো 1 2 3 এর মধ্যেই থাকতা? হ্যাঁ। আচ্ছা, ওকে। বড় কোনো উত্থান পতন এরকম কিছু না? না, 1 2 3 এর মধ্যে থাকা মানে তো ধরো টপে থাকা। মোটিভেশন কোথা থেকে পাইতা? কি থেকে তোমাকে মোটিভেট করতো? যে ভাই বাবা মা মোটিভেট করতো আর কি। তুমি সবার বাবা মাই তো মোটিভেট করে, তাহলে এনিথিং স্পেশাল ইন ইউ? তেমন কিছু দেখি না, তবে বাবা মা স্ট্রাগল করতো আর কি। আচ্ছা, বাট সেটাকে তুমি ভ্যালু করতে? অনেকে হয়তো হ্যাঁ বাবা মা স্ট্রাগল করতেছে, আমি ভ্যালু করতেছি না, আমি আমার মতো চললাম, তাই না? ওকে। হ্যাঁ, শুভরও কিন্তু হচ্ছে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। যে আমাদের মতিঝিলে কিছুদিন ক্লাস করছে, দেন হচ্ছে আবার রংপুরে চলে গেছে। তো ওইখানে শুভ যদি একটু এই শিফটিং এর প্রসেসটা, বা কি কারণে শিফট হইলা, বা আন্টিরও কিছু লাইভে আন্টি কিছু কথাবার্তা বলছেন, একটু যদি শুভ তুমি তোমার মতো বলতা, আন্টিরও একটা বিশাল কন্ট্রিবিউশন ছিল আসলে তোমার পিছনে, তুমি যদি একটু বলতা এটা অডিয়েন্সদের জন্য। প্রথমে নটরডেম কলেজে ভর্তি হয়েছে আর কি আছে, এখানে ভালো কম্পিটিশন হবে, অনেক ভালো স্টুডেন্টের সঙ্গে পড়ালেখা করার সুযোগ পাবো, থেকে শিখবো। তো ওটা আসলাম, আসে দেখলাম যে হচ্ছে অনেক ভালো ভালো স্টুডেন্ট, এর মধ্যে তো আমি কিছুই না। প্রথমে ভাবতাম যে কলেজে পজিশন আসবে কত 500 600 এরকম। তো প্রথমে ফার্স্ট ইয়ারই পরীক্ষা দিলাম, মানে ওখানে পজিশন আসছিল মনে হয় 100। তো ওটা দেখি নিজে অবাক হয়ে গেছি, ভাই এত তো এক্সপেকটেশন করি নাই।
তারপরে একটু মানে পড়াশোনা একটু সিরিয়াস হইলাম, তখন দেখা গেল পজিশন আরো পিছাইলো। তখন হইলো সিরিয়াস হওয়ার পর হইলো পজিশন হয় 122। তো তারপর আর কি মেনলি আর কি বুঝলাম যে হচ্ছে একটু লেভেল আপ করা উচিত। তখন আর কি কিছু আর কি অ্যাডমিশনের ক্লাস দেখলাম, আর উদ্ভাসে কিছু হচ্ছে কনসেপ্ট বুক বা প্র্যাকটিস বুক কিনে সলভ করা শুরু করছিলাম। মানে ইন্টার থাকা অবস্থা? হ্যাঁ, ইন্টার থাকা অবস্থায়। তো ওটা আর কি বন্ধুদের কাছ থেকে শিখছি, কারণ দেখতাম ওরা হচ্ছে কলেজে এসব করতো, অথচ আমি শুধু টেক্সট বুক পড়তাম। হাবিবুল্লাহর সাথে পরিচয় ছিল তখন? তখন ছিল না, আলাদা গ্রুপে ছিল। আসলে ভাই কলেজের এনভায়রনমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এমডিসি যেসব কুইজ পরীক্ষা টরীক্ষা হইতো ওইখানে দেখা যায় ভালো করার জন্য বা ভালো করতে চাচ্ছি, দেখা যায় যে আমাদের কনসেপ্ট বই প্র্যাকটিস বই অনেক স্টুডেন্টদেরই হচ্ছে দেখা যায়। এবং রিসেন্টলি একটা ছবি ভাইরাল হয়েছে যে মেট্রো রেলে বসে নটরডেমের স্টুডেন্ট পড়তেছে, ওর হাতে কি আছে উদ্ভাসের কনসেপ্ট বই বা কেরালার টেক্সট আছে, তো উপর থেকে কভার দেখে বোঝা যাচ্ছে আর কি। তো এইরকম আসলে স্টুডেন্টরা ফলো করে আসলে শুরু থেকে। শুভ কন্ট্রাক্টর। তারপর তো আর কি টেস্ট পরীক্ষা হইলো, ওখানে আর কি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট হয়েছিল। নিজে আরো অবাক হয়ে গেছি, কারণ ওখানে 35 মার্কস ছিল। তো ওইটা আর কি অ্যাডমিশন টেস্টে, তো যেখানে দেখলাম যে কলেজে এত ভালো রেজাল্ট, তো ভাবছিলাম যে অ্যাডমিশন টেস্টে হয়তো হচ্ছে 100 মধ্যে থাকবে। তো ওইটা আর কি পড়াশোনা কন্টিনিউ করলাম। তারপরে এইচএসসি পরীক্ষা হইলো। এইচএসসি পরীক্ষায় মানে আশানুরূপ কত ভালো রেজাল্ট হয়নি, যেমন হচ্ছে বাংলায় প্লাস মিস গেছিল। তো এই জন্য আর কি কথা শুনতে হয়েছে যে সবাই তো গোল্ডেন এ প্লাস পেলেও তুমি পেয়ে না কেন। তো ওইটাই আর কি হচ্ছে আমার একটা মোটিভেশন হিসেবে কাজ করছে আর কি। অনেকে নেগেটিভলি নিচ্ছে হয়তো, আমার এখানে মোটিভেশন হিসেবে কাজ করছে। ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, ওইটা আর কি আমি ফিল করতে পারছি যে ওখান থেকেই। তারপর অ্যাডমিশন টাইমে তারপর ক্লাস শুরু করলাম উদ্ভাসের সঙ্গে। তো এখানে আর কি 1 মাস ক্লাস করছি মসজিদের ব্রাঞ্চে। তো এখানে দেখতাম আর কি উদ্ভাসের কনসেপ্ট বুক থেকে আসতো বা প্র্যাকটিস বুক থেকে, এটা তো আমার আগে পড়ানো ছিল। তারপর আর কি মনে হলো যে অনলাইনে লাইভ ক্লাসগুলো দেখতাম, আসির ভাই, দীপ্র ভাইয়ের ক্লাস। তো তখন ভাবতাম তো বাসায় গিয়ে তো ভালো মতো পড়তে পারি। আর এখানে যেহেতু বাইরে তো খাওয়া দাওয়া তো ভালো হবে না, পরিবেশটা অত ভালো হবে না। বাসায় যেহেতু ভালো পরিবেশ ছিল, ওখানে ওই ডিসিশনটা নিচ্ছিলাম বাসায় তো। ওখানে গিয়ে আর কি আসিফ ভাই আর দীপ্র ভাইয়ের ক্লাস কন্টিনিউ করছি। আর অফলাইনে ওখানে কিছু ক্লাস করছিলাম, মানে যেসব চ্যাপ্টার গ্যাপ ছিল ওইগুলো শুধু করছি। বাট অফলাইনে তো ঢাকা থেকেই তো টিচাররা যায়। যে ঢাকা থেকেই যায়, কিন্তু টিচারদের ভ্যারিয়েশন থাকে, অত বেশি ভ্যারিয়েশন ছিল না ওখানে আর কি। এখানে যেমন তুখর ব্যাচ ছিল, ওখানেও তুখর ব্যাচ ছিল। এখানে যেমন 4 ঘন্টা ক্লাস হইতো, ওখানেও 4-5 ঘন্টা ক্লাস হইতো। অত বেশি ভ্যারিয়েশন পাইনি, কিন্তু সার্ভিসটা একই মনে হয়েছে আমার। গুড। আর এখানে তো হোস্টেলে থেকে অত প্যারা নিয়ে লাভ নেই, যদি হচ্ছে পরীক্ষার সময় অসুস্থ হয়ে যায়। আমার এটা সবচেয়ে বেশি ভয় ছিল, কারণ এইচএসসি পরীক্ষার 4-5 দিন আগে অসুস্থ হয়ে গেছিলাম, জ্বর হয়েছিল আর কি। ওই জন্য আর কি মনে হয় যে বাংলা পরীক্ষাটা খারাপ হয়েছিল। ওই ভয় থেকে আর কি বাসায় চলে গেছি। বাসায় গিয়ে হয়তো তোমার জন্য ভালো ডিসিশন ছিল। এখন মনে হয় যে ভালো ডিসিশন ছিল। অনেকের আমাদের অনেক স্টুডেন্ট হচ্ছে বলে যে ভাইয়া ঢাকায় আসতে হবে কিনা কোচিং করার জন্য বা এই টাইপের। ওর কাছ থেকে কিন্তু ঢাকা থেকে ওর ওইখানে চলে গেছে, রংপুরে চলে গেছে। সো অনেক তো ওই যে তো আপনাদের চলে গেছে যে সুদীপ্ত। তো হ্যাঁ, তো এটা চলে গেছিল। হ্যাঁ, এটা কিন্তু ভাই আমাদের সবার জন্য হচ্ছে শিক্ষণীয়, যে অ্যাকচুয়ালি আমাদের বাসার এনভায়রনমেন্টে থেকে যদি আমরা সেম সার্ভিসই যেহেতু ওরা বলতেছে আমরা পাচ্ছি বা উদ্ভাস থেকে দেওয়া হচ্ছে, সো অবভিয়াসলি নিজ এলাকা থেকে বা বাসার কাছের ব্রাঞ্চে যদি আমরা পড়াশোনা করি, যেহেতু সেম কোয়ালিটি এটা কিন্তু অনেকে মানে একটা জিনিস অন্যভাবে চিন্তা করে না হয়তো, যে উদ্ভাস যে এতগুলো ব্রাঞ্চ করছে, এটা কিন্তু উদ্ভাসের জন্য আরো কম প্রফিটেবল। অনেকগুলো ব্রাঞ্চ দেখে মনে করে ওরে বাবা, মানে এটা তো হিউজ ইয়ে। বাট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, আমাদের একদম সেই কক্সবাজার ব্রাঞ্চ বলো, দিনাজপুর ব্রাঞ্চ বলো, এভরি সিঙ্গেল ক্লাস টিচার যাচ্ছে কোথা থেকে? ঢাকা থেকে। এখন ঢাকাতে যে টিচার এখান থেকে এখানে ক্লাস দেয়, তাকে যে পেমেন্ট দিতে হয়, আর যে ঢাকার বাইরে গিয়ে ক্লাসে, তাকে কিন্তু আমাদের ডাবল পেমেন্ট করতে হয়। দ্বিতীয়ত তার যাতায়াতের টাকা, তৃতীয়ত তার থাকার টাকা। তুই চিন্তা করছো, দ্যাট ইজ আমরা যখন ঢাকার বাইরে একটা ব্রাঞ্চ চালাচ্ছি, ঢাকায় ব্রাঞ্চ চালানোর চেয়ে ওখানে খরচ অনেক বেশি। আর স্টুডেন্টের বেনিফিট হলো ঢাকায় থাকলে ওর কোচিং বাবদে তো 20,000-25,000 টাকা খরচ হচ্ছে 4-5 মাসে। আর শুধু ঢাকায় থাকতে কত খরচ হচ্ছে? প্রায় 50,000, প্রায় তার ডাবল। তাহলে এই পুরো টাকা কিন্তু তার সেভ ওখানে থাকে। ভাইরাস সে একদম টিচার থেকে শুরু করে বাদ বাকি সব তো সেন্ট্রালাইজ, ম্যাটেরিয়াল, পরীক্ষা টরীক্ষা সব।
ফলে এটা কিন্তু স্টুডেন্টদের জন্য কত বড় বেনিফিট এটা কিন্তু শুরুর দিকে অনেকে বুঝতে পারে না। এখন যেমন এই যে অনেকগুলা তৈরি হচ্ছে, এক্সাম্পল তৈরি হচ্ছে যে ঢাকায় আসতে হবে নেসেসারি না। আমরা জিনিসটাকে ডেমোক্রেটাইজ করার চেষ্টা করছি, যদি এটা আমাদের জন্য অনেক এক্সপেন্সিভ। যাই হোক, এটা অন্যদিকে চলে গেছিলাম। একইভাবে হাবিবুল্লাহ, তোমার অ্যাডমিশন টাইমের তো বলছো, তারপর স্টিল ওখানে এমন কোন এলিমেন্ট আছে যেটা আরেকটু শেয়ার করতে চাও? অ্যাডমিশন সময়ের কোনো স্মৃতি, কোচিং এর সময় কোনো স্মৃতি, অর এনিথিং, কোনো রিয়ালাইজেশন? অ্যাডমিশন সিজনটা আমার মূলত অনেক স্মুথই গিয়েছিল, কারণ আমি